শেখ হাসিনা ফিরে আসুক, এটা কিন্তু আমিও চাই না। কেন চাই না এই কথাটা একটু পরে বলি। কিন্তু আমার চাওয়ার কোনো মূল্য না দিয়ে যদি উনি ফিরে আসেন, কেন আপনাদের মনে হয় না শেখ হাসিনা যদি পরিকল্পনা করেন উনি বেনাপোল দিয়ে ঢুকবেন বাংলাদেশে, ধরলাম বাংলাদেশ পুরোটা জঙ্গিতে ভর্তি, কেউ শেখ হাসিনাকে দেখতে চায় না, পদ্মা পাড়ের এই দিকের মানুষ, কিন্তু আপনাদের মনে হয় না এই পদ্মার ওই পারে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা এই অঞ্চলটায় আওয়ামী লীগের যে জনসমর্থন আছে, জনসমর্থন যে আছে, আমরা তো গোপালগঞ্জের গণহত্যার দিন থেকেই জানি আওয়ামী লীগের পক্ষে সম্ভব না সেখানে 50 লাখ মানুষ জড়ো করা, 40 লাখ, 30 লাখ, 10 লাখ সম্ভব না। এটার জন্য কি কোনো পরিকল্পনা লাগবে? শেখ হাসিনা যদি ডাক দেন যে ওইখানে তোমরা আসো, তাহলে 10-20 লাখ লোক যদি বেনাপোলে জড়ো হয়, সেটা কি খুব অবাক করা বিষয় হবে? ভাবলাম যে এই 24-এর জঙ্গি উত্থানের ফলে এই অন্য সব এলাকায় সব এখন জামাত, বিএনপি এসব হয়ে গেছে, সেটা তো জঙ্গিরাও জানে যে সেটা ওই অঞ্চলে হয় নাই। সম্ভব না সেখানে 20 লক্ষ লোকের সমাবেশ করে ফেলা? এটা একদিনের ব্যাপার, 1.5 দিনের ব্যাপার। এই ধরনের গ্রামীণ এলাকায় যদি 10-20 লাখ লোক জড়ো হয়, যদি 20 লাখ না 10 লাখ লোকও জড়ো হয়, তাদের সাথে কে যুদ্ধ করবে? সেনাবাহিনী যুদ্ধ করবে? সেনাবাহিনী তো সবসময় ইয়েতে থাকে, তারা 24-এর জঙ্গি উত্থানেও কিন্তু জঙ্গিদের পক্ষে চলে গেছে আগে ভাগে। সেনাবাহিনী সবসময় চাইবে যে আগে ভাগে যারা বিজয়ী তাদের দলে চলে যেতে। আর সেনাবাহিনীর সব তো ওয়াকার না, তাই না? আওয়ামী লীগ তো 15-16 বছর বাংলাদেশ শাসন করেছে, তাদের পক্ষে তাদের সমর্থন করে সেনাবাহিনীতে এমন সদস্য নাই, জেনারেল থেকে শুরু করে সাধারণ সিপাহী পর্যন্ত। এরকম পরিস্থিতিতে ওরা কি এদের সাথে যুদ্ধ করবে? 10 লাখ লোক যদি ওইখানে যায়, তাদেরকে গোলা বারুদ মেরে সবাইকে মেরে ফেলবে? 100 পর্যন্ত মারতে পারে, 200 পর্যন্ত মারতে পারে, তাই না? কতজনকে ধরে কোথায় নিয়ে যাবে ওখান থেকে? ওইখানে যদি এরকম 10-20 লাখ লোক জড়ো হয়, কয়টা রাস্তা বাধা দিবে? গ্রামীণ রাস্তায় 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 ওরা থাকলো, ও তো মানুষ বাড়ি থেকে বাড়ি হয়ে যাবে, রাস্তা দিয়েও তো হাঁটবে না। এটা কি আসলে অসম্ভব? আপনাদের কি মনে হয়? এই যে পিকচারটা বললাম, এটা যদি সম্ভব হয়, শেখ হাসিনা যদি ওইখান দিয়ে সিদ্ধান্ত নেন যে ঢুকবেন, আটকাবে কিভাবে? তারেক রহমান কিভাবে আটকাবে? গোপালগঞ্জে যে গত বছর যেভাবে হত্যা চালিয়েছে, বর্তমানে কি বাংলাদেশে সেই পরিস্থিতি আছে আরেকবার সেই হত্যাকাণ্ড শুরু করার? প্রকাশ্যে অবশ্যই, অপ্রকাশ্যে চলছে হত্যাকাণ্ড, আমরা জানি। প্রকাশ্যে এটা সম্ভব হবে? তাহলে শেখ হাসিনা কিভাবে তারেক রহমানরা বাধা দিবে? আমরা তো শুনছি যে এরা চাই না যে শেখ হাসিনা আসুক, দিল্লিতে থাকুক, যেটা আমিও চাই, যে জন্য এই ভিডিওটা করছি। আমি তো চাই না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু যদি ফিরে আসে, আন্তর্জাতিক বিশ্ব যেটা নিয়ে আপনারা সবাই চিন্তিত যে না ভূ রাজনীতি, হ্যাঁ, চীন চায় না, আমেরিকা চায় না, ভারত চায় না, রাশিয়ার কথা তো বলেন না, তো এরা যদি নাও চেয়ে থাকে, তো এরা দেখছে না যে দেশটা চলছে না? কোনো পরাশক্তি তো সাধারণ মানুষ যাদের পক্ষে থাকে না তাদের পক্ষে যায় না। তারা পরাশক্তিরা যদি কেউ চেয়েও থাকে যে এই এদের পক্ষে থাকুক, কিন্তু এরা তো রাষ্ট্র চালাইতে পারে না। পেরেছে ইউনূস, পেরেছে, তারপরে তারেক রহমান পারছে। যে কোনো পরাশক্তির কিন্তু এটা বিবেচ্য থাকে যে রাষ্ট্রকে চালাইতে পারে, তারা কোনো পক্ষ নিলেও কিন্তু সেটা তাদের খেয়ালে থাকে, কারণ রাষ্ট্র যারা চালাইতে পারে না তাদের পক্ষে থাকা কিন্তু যে কোনো পরাশক্তির তার যতটা আম দরকার সেই আম তো যাই, ছালাটাও চলে যায়। পরাশক্তিরা কি এটা চায় যে তার আম ছালা দুইটাই চলে যায়? চায়? আপনাদের কি মনে হয় পরাশক্তি কি সব জামাতের সদস্য যে তাদের মাথা এত মোটা? গৌতম দাস আর পিনাকি ওদেরকে হাতের আঙ্গুলের উপর নাচাইতে পারে? এরকম বুদ্ধি হলে কি পরাশক্তি হওয়া যায়? তারা কেউ চায় না। তারা দেখে গেছে এই যে
হ্যাঁ, ডিম এক ঝুড়িতে রাখা রাখা বলে ভারতকেও হয়তো তারা, কারণ ভারতের হাই কমিশনে এখানে তো বাংলা ভাষার লোকজন চাকরি করে, তারা দেখছে যে টেলিভিশন টক শোতে ওই যে ঠোঁট পোড়া মতিউর রহমান চৌধুরী, ওর টক শোতে এসে সবাই বলে যে না, ডিমগুলা এক ঝুড়িতে না, বিভিন্ন ঝুড়িতে রাখতে হবে। মানে হলো যে না, শুধু আওয়ামী লীগের সাথে যেন ভারত খাতির না করে, বিএনপির সাথেও যেন খাতির করে, মাঝে মধ্যে জামাতের সাথে খাতির করে, একবার জামাতের সরকার, একবার বিএনপির সরকার, একবার আওয়ামী লীগের সরকার, এইভাবে। এইটাই হলো তাদের ডিম ডিম আর ঝুড়ি থিওরি। আমেনা মহসিনের হাজবেন্ড এটা শুরু করেছিল যে এক ঝুড়িতে সব ডিম রাখা। তারা প্রভাবিত হয়েছে, তারা 15 বছর 16 বছর শেখ হাসিনার সরকার দেখে দেখে বিরক্ত, না মনে হয় যে বিএনপি আসলে বোধহয় এর চেয়ে ভালো কিছু হবে তাদের সাথে। তো ভারত দেখেছে না কিভাবে তারেক রহমান কোনোভাবেই সেই যে জঙ্গিরা তারেক রহমান সাহেবকে ক্ষমতা এনেছে তার থেকে কোনোভাবেই উনি ছুটতে পারছেন না। এটা ভারত দেখছে না, মার্কিনীরা দেখছে না, চীন দেখছে না, উপরন্তু কি পরিমাণ খটকা লাগিয়ে দিয়ে গেছে ইউনূস তারেক রহমান সাহেবের হাত পা বেঁধে। অথচ তারেক রহমান সাহেব তো এটা চাইছেনি। আমরা তো শুনি যে তারেক রহমান সাহেবের কাছে যে যখন গেছে, সেই খলিলরা যখন, ইউনূস যখন ওই লন্ডনে গিয়েছিল, বলেছে যে তারেক রহমান নাকি বলেছে যে যা বলে সব মেনে নাও। এই স্পিরিটটা কিন্তু আমরা ওদের মধ্যে দেখেছি। সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আমার খুব পছন্দের মানুষ, বলেছেন যে আমরা যদি ইলেকশনটা না দেয় সেই জন্য আমরা যত ধরনের ওরা যা বলছে সব মেনে নিয়েছি, সেই জুলাই সনদ টনদ যা কিছু। এটা স্পিকার সাহেব হাফিজউদ্দিন সাহেবও তো বলেছেন যে আমরা যদি ওদের কথা মেনে না নিই, যদি ইলেকশন না দেয়, তো তারেক রহমান যদি এটা বলে থাকে, এটা তো অবিশ্বাস করার কারণ নাই যে যে যা বলে মেনে নাও। ইউনূস প্রেসিডেন্ট হইতে চাচ্ছে, প্রেসিডেন্ট হওয়া মেনে নাও। এখন তো ইউনূসকে প্রেসিডেন্ট করে নাই, করতে পারে নাই, বা করছে না। 7-5 ভাবছেন তারেক রহমান, তাই না? কিন্তু এই শুধু ইউনূসকে প্রেসিডেন্ট না করলে তারেক রহমান কি যে বিপদ কাঁধে নিয়েছেন এটা থেকে বাঁচতে পারবেন? আমি না, এই পুরো যে বাংলাদেশের সামনে যে গজব নাজিল হতে যাচ্ছে, বাংলাদেশের সামনে মানে স্বাধীনতা বিরোধীদের সামনে, তাদের মধ্যে না আমি সবচেয়ে বেশি সমব্যথী কিন্তু বিএনপির জন্য। আমাকে তো অনেকে বকাবকি করে যে কেন বিএনপির প্রতি আমি এত সমব্যথী। থাক, একটা দল অবোধ, কিন্তু সেখানে তো জঙ্গি কম, যদিও বোধে বুদ্ধিতে জঙ্গি, প্র্যাকটিক্যালি জঙ্গি না। বোধে বুদ্ধিতে তো আওয়ামী লীগও জঙ্গি। কিন্তু তারেক রহমান সাহেবের তো একটা সুযোগ এসেছিল, তাই না? বড় সুযোগ এসেছিল। কিন্তু আপনি মনে করেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেভাবেই তো শেখ হাসিনাকে দোষী করা হয় যে শেখ হাসিনা হুকুমের আসামি দিয়ে, ওনাকে কিন্তু ফাঁসির আদেশও দিয়ে দিয়েছে শেখ হাসিনার উপর। তো এখানে পার্থক্যটা বুঝবেন না। তারেক রহমান যদি ওইটার হুকুমের আসামি হয়, তো সে তারেক রহমান কোন শক্তি বলে সেই হুকুম দিয়েছিল যে এদের সবাইকে বোমা গ্রেনেড আর্জেস গ্রেনেড মেরে উড়িয়ে দাও? কোন ক্ষমতা বলে দিয়েছিল? আর শেখ হাসিনা যদি দিয়েও থাকে, সে তো রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ হিসেবে দিয়েছিল। কিন্তু মেজর আক্তার জামাতের সদস্য এখন, যদিও আমার মনে হয় যে উনি আসলে জামাতে গেছে আপাতত নিরাপত্তার জন্য। আমার মনে হয় না যে উনি আসলে জামাতের সদস্য হতে পেরেছেন। উনি তো বলেছেন যে রাষ্ট্রের যে প্রধান, যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ, উৎখাত করতে চাচ্ছে, বিশৃঙ্খলা করছে, সেখানে তো সরকার প্রধান হিসাবে দায়িত্বই আছে যে বলার যে এগুলো থামাও। কোন রাষ্ট্র এই ধরনের উৎখাতে থামায় না? ইরান কি করেছে, চীন কি করেছে, শেখ হাসিনা কিছুই করেনি, ধরে রাখলাম সবই সত্য। কিন্তু সেরকম বৈধতা কি তারেক রহমানের পক্ষে আছে? গ্রেনেড হামলার, 21শে আগস্টের গ্রেনেড হামলার আসলে কি আছে? শেখ হাসিনা কি রাষ্ট্রে উৎপাত করছিল? তারেক রহমান কি তখন চিফ এক্সিকিউটিভ ছিলেন? দুই পরিস্থিতি কি মেলে? তারেক রহমান তো খুব সহজে মুক্তি পেয়ে গেছেন। জেল তো দূরে থাকুক, আদালতেও দাঁড়াইতে হয়নি এত বড় ঘটনার পরে। এইটা একটি জীবনের একটা বড় অর্জন, বড় সুযোগ, এবং এটার জন্য প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত ছিল না তারেক রহমান সাহেবের? আমার তো মনে হয় কোনো প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা হলে আগে সেটা সুরাহা করতো যে এত বড় মুক্তি পেয়ে গেলাম, যেখানে আসলে ফাঁসি হয়ে যেতে পারতো, যাবজ্জীবন হয়ে যেতে পারতো, সেটা যাতে আবার ঘাড়ে না আসে। সেই অপরাধ মিথ্যা হলেও যদি না আসে, মিথ্যা তো আর কেউ বলবে না, জজ মিয়া নাটক তো আমরা সবাই জানি, তাই না? যে কোনো বুদ্ধিমান মানুষ তো ওইটাই আগে করে আসলে। কিন্তু তারেক রহমান সাহেবের তো
আমরা তো আসলে সেটা আমি আশা করি সবসময়, কিন্তু সেটা কি উনি দেখাচ্ছেন? উনি তো কোনোভাবেই সেই 2001 থেকে 6-এর তারেক রহমান থেকে একটু বের হয়ে আসতে পারছেন না। তো শেখ হাসিনা যদি ফিরে আসেন, এটা আবার আগের জায়গায় কিন্তু চলে যাবে। 21শে আগস্টের গ্রেনেড হামলা, যা যা ছিলেন তারেক রহমান সেই 24-এর জঙ্গি উত্থানের আগে, তার রাজনৈতিক সামাজিক অপরাধ জগৎ বলুন বা সব মিলে তিনি যে অবস্থায় ছিলেন সেখানে চলে যাবে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তো সেই প্রধানমন্ত্রী রয়েই গেছে। সংবিধান অনুযায়ী নাকি দেশ চলছে, তো সংবিধান অনুযায়ী তো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এটা তো অনেকে আবার আজকে 2-1জনকে বললাম কুতিয়ে কুতিয়ে বলার চেষ্টা করছে যে হ্যাঁ তারেক রহমান একটা ডি জুড়ে প্রধানমন্ত্রী, ইলেকশনের মধ্যে এসছেন। কিসের ইলেকশন হয়েছে? 2026-এ যে ইলেকশন হয়েছে এটা তো ইতিহাসের দ্বিতীয় কুখ্যাত ইলেকশন হিসেবে থাকবে, প্রথম কুখ্যাত ইলেকশন হিসেবে থাকবে না। না, এটা আমি একদম করে বলছি, মানে একেবারে নিরপেক্ষতার জায়গা থেকে। আমি তো চাই না শেখ হাসিনা আসুক, আমি এখন নিরপেক্ষতার জায়গা থেকে বলছি। তো এরকম একটা ইলেকশনের প্রধানমন্ত্রী হলে সারা পৃথিবীর কারো তো কনফিডেন্স থাকবে না। আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব কোনো বিদেশেও যেতে পারছে না, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কোনো ডেলিগেশন ওনার কাছে আসছে না। সারোয়ার কি কি আছে নাম, ওই যে ওগুলা ক্যাপটাগন খাওয়া এই যে ছেলেগুলা, ফুয়াদ, এরা যতক্ষণ দেশ চষে বেড়াবে ততক্ষণ তো কেউ এখানে বিদেশিরা বিনিয়োগ করতে আসবে না। মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে না? এত বিপদ থেকে তারেক রহমান কিভাবে বাঁচবেন? এটা বাঁচার তো একমাত্র সুযোগ ছিল ওনার, উনি যদি শেখ হাসিনার সাথে সন্ধি করতেন। তারেক রহমান সাহেব কিন্তু সবচেয়ে বড় বিপদে আছে। সামনে যে সমস্যাটা তৈরি হবে শেখ হাসিনা আসলে, সেটা কিভাবে তারেক রহমান সামাল দিবেন? বিজিবি, র্যাব, পুলিশ দিয়ে, পুলিশের যে এতগুলা সদস্যকে হত্যা করলো, কোন সহানুভূতি ছিল তারেক রহমানের? তারেক রহমান নাকি অনেক দয়ালু হয়েছেন। অদ্ভুত ব্যাপার, কিভাবে সালাউদ্দিন তারেক রহমান দয়ালু হয়? এই যে পুলিশ, একটা সন্তান স্বভাবা নারী পুলিশ মেরে ফেললো, পুলিশ মেরে টাঙ্গিয়ে রাখলো, শত শত, একটা দুটো না। কোথায় মানবিকতা? কোথায় কি? কোথায় সিরাজুল চৌধুরী আজকে গণতান্ত্রিক অধিকার করছে? কোথায় সলিমুল্লাহ? কারো তো কোনো বক্তব্য ছিল না। বাংলাদেশের পুলিশের যেন কোনো, এদের এই ছেলে যেই পুলিশ সদস্যদের মারা হলো, ওদের বুঝি পরিবার নাই, ওদের বুঝি মা বাবা কিচ্ছু নাই, তাই না? তারেক রহমান আপনি দয়ালু হয়েছেন, বলে যে না এরা তো গণ অভ্যুত্থানে মারা গেছে, এদের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। পুলিশের কালেকটিভ মেমোরিতে এটা শক হয়ে আছে না? এই শক যতদিন থাকবে ততদিন কি এই পুলিশ সদস্য বা পুলিশ বাহিনী সামগ্রিকভাবে কি এই 10 লাখ লোক 20 লাখ লোক যদি শেখ হাসিনার পক্ষে জড় হয় সেখানে গিয়ে অ্যাকশন চালাইতে পারবে? আর আওয়ামী লীগের স্মৃতি, তারেক রহমান তো আমার থেকেও 6-7 বছরের বড়। উনি দেখেন নাই শেখ হাসিনা 81 সালে বাংলাদেশে আসার পর থেকে, ওই 1996 থেকে 2001 এই 5 বছর যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, তার বাইরে সে 81 থেকে 2008 পর্যন্ত তো শেখ হাসিনা রাস্তা তো শেখ হাসিনার দখলে ছিল। আমি তো স্পষ্ট চোখ বন্ধ করলেই দেখতে পাই সেই বিচারপতি আজিজের অফিসের সামনে রাস্তায়, মানিক মিয়া অ্যাভিনিউতে, এই যে এখন যারা নেতা একটু সিনিয়র হয়েছেন বা অনেক সিনিয়র হয়ে গেছেন, তারা ওখানে রাস্তায় বসেছিলেন না? জাহাঙ্গীর কবির নানক, মির্জা আব্বাস, হাজার হাজার আওয়ামী লীগ কর্মী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ যিনি মারা গেলেন, এই মতিয়া চৌধুরী এখন নাই, কিন্তু এই ইনস্টিটিউশনাল মেমোরিটা আওয়ামী লীগে রয়ে গেছে না? যেই দল 81 সাল থেকে, আগের কথাগুলো বাদই দিলাম, 81 সাল অর্থাৎ শেখ হাসিনার আমলটাই যদি ধরি, সেই 81 সাল থেকে 96 পর্যন্ত 21 বছর, তারপরে 2006 থেকে 2001 থেকে 8 পর্যন্ত আবার 8 বছর, 21, 8, 29 বছর, 81 থেকে 26 পর্যন্ত কত হয়? 46-47 বছর নাকি? 81 থেকে ওইখানে 20 বছর, এখানে না বেশি, আমার মনে হচ্ছে আমি ভুল বলছি, 81 থেকে
2026 পর্যন্ত 46 বছরের মধ্যে 29 বছর যে দল রাজপথে ছিল, রাজপথ যাদের দখলে ছিল, হ্যাঁ, 46 ইয়ার্স এর মধ্যে, গত 46 বছরের মধ্যে যে দলের দখলে ছিল বাংলাদেশের রাজপথ 29 বছর, হ্যাঁ 29 বছরের এরশাদের সময়টা বিএনপিও রাজপথে ছিল, অস্বীকার করার জন্য নাই, কিন্তু আওয়ামী লীগ তো এখানে বড় সংগঠন। 46 বছরের মধ্যে 29 বছর যেই দলের দখলে বাংলাদেশের রাজপথ ছিল, সেই দল আর রাজপথে নামবে না, এটা বিশ্বাসযোগ্য? যদি নামে, যেভাবে বললাম যদি সেভাবে ঘটে, তারেক রহমান কি করবে? জঙ্গিরা কি করবে? কতজনকে মারবে? যদি ওরা সবাই ডিসিশন নেয় যে না আমরা 10 লাখই মরে যাব, তখন তো একজনকেও মারতে পারবে না। পারবে? যদি 2-4-10 জন সিদ্ধান্ত নেয়, 2-4 হাজার সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মরে যাব, সবাইকে মেরে ফেলতে পারবে। কিন্তু 10 লাখ যদি একসাথে সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মরে যাব, তখন তো একজনকেও মারতে পারবে না। ওরা যদি ওইভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় না আমরা 10 লাখই মরে যাব, যাতে আমরা সবাই বেঁচে যাই, তখন তারেক রহমান আপনি সামলাবেন কিভাবে? এই জন্য তো আপনি চান যে শেখ হাসিনা থাকুক ওখানে। তাহলে খোঁচান কেন? আপনারা অবশ্য কম খোঁচান, খোঁচায় তো জঙ্গিরা। আর যদি চলে আসে শেখ হাসিনা এইভাবে 10 লাখ লোক 20 লাখ লোকের সমাবেশ করে, সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী, ওয়াকারও তো সাইড চেঞ্জ করে ফেলতে পারে। কারণ ওয়াকার সম্পর্কে তো মাঝে মধ্যে শুনি যে ওয়াকার এখন মানে ওয়াকারের তো আশ্রয় দরকার ভবিষ্যতে, ওয়াকারের জায়গায় আরেকজন আসবে, তারা কি থাকবে? এই যে গণজোয়ার আসছে, গণজোয়ারের কথা তো বলছি না, গণজোয়ার না, যে 10 লাখ লোকের কথা বলছি, সেটা যদি হয় এত সবাই সাইড বদলে ফেলবে। এটাই তো বাংলাদেশের অতীতের ইতিহাসের শিক্ষা। তারপরও আমি চাই না শেখ হাসিনা আসুক। কেন চাই না জানেন? আসলে শেখ হাসিনার এই যে বাংলাদেশ থেকে যেইভাবে জঙ্গিরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে যেভাবে অপমান করা হয়েছে, এখন শেখ হাসিনার ফিরে আসাটা আমাদের জন্য একটা সেন্টিমেন্ট, আবেগের বিষয় হয়ে গেছে। এই যে উনি যে ফিরে আসবেন, এর সাথে যে পরিমাণ আবেগ জড়িত, সেই পরিস্থিতিটাই তো আমি ফেস করার সাহস পাচ্ছি না। এই যে সাহস পাচ্ছি না, ওই জন্য আমি চাই না শেখ হাসিনা আসুক। অনেক কঠিন আবেগের বিষয়, তাই না? কিন্তু বাস্তবতাটা কি? যদি আসেন শেখ হাসিনা, তারেক রহমান, জামাত, এনসিপি এদের ঠেকানোর কোনো সুযোগ আছে? ওই এলাকায় জঙ্গিরা কার্যকর হবে? আমার তো মনে হয় হবে না। আমার মনে হয় তারেক রহমান সাহেব আপনি একটু এসব একটু ভাববেন। আপনার যেসব উপদেষ্টা ইত্যাদি আছে তাদেরও বোধহয় এই জিনিসগুলা ভেবে দেখা উচিত। কালকে যমুনাতে যে নৈশভোজের আয়োজন হয়েছিল, সেই নৈশভোজ কি ভোজের জন্য নাকি নিজেদের আত্মরক্ষার পথ তৈরি করার জন্য একটা আয়োজন? এখন আপনাদের মনে নানান রকম সন্দেহ থাকতে পারে যে এই যে কাণ্ড কারখানা ঘটছে, এই কাণ্ড কারখানায় কি কি আলোচনা হতে পারে। এখন দেখুন, মোহাম্মদ ইউনূস, আমি বরাবরই বলেছি, মোহাম্মদ ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে বিএনপি সরকার। মোহাম্মদ ইউনূসও এরকম যখন পেঁচে পড়তেন না, তখন সবাইকে নিয়ে একটা সর্বদল বৈঠক ডাকতেন, যে কি করা যায়, অমুক করা তমুক করা যায়, আলোচনা হলো, তারপর উনি ওনার মতোই কাজকর্ম করতেন। এক্ষেত্রেও তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের তারেক রহমান সাহেব সেই নৈশভোজের আয়োজন করেছেন, কি না শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এখন ঠেকাবেন কি করে? দেখুন, একটা রেজিম পরিবর্তন হয় সেটা হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে।
একটা বিপরীতমুখী একটা স্রোত যখন বয়, তখন সেখানে একটা রাষ্ট্র, বাইরের রাষ্ট্র, তারা অর্থ করে দিয়ে সেটাকে আরো শক্তিশালী করে রেজিম চেঞ্জটা করিয়ে দেয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, যে তারা কি ভুল করেছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে। তিনি অনেক দোষ করেছেন, তিনি নিজেও স্বীকার করেছেন সরকার চালাতে গেলে ভুল ত্রুটি হয়ে থাকে। কিন্তু এবার আপনাদের আর সুযোগটা নেই, কারণ মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনারা যদি মনে করেন রেজিম চেঞ্জ করার ব্যাপারে পাকিস্তান আপনাদের সাহায্য করবে, পাকিস্তানের এখন যা অবস্থা, পাকিস্তান এদিক ওদিক চাইতে পারছে না। আর আমেরিকা তো ইরান নিয়ে ব্যস্ত আছে, ফেসে আছে বলবো না, ব্যস্ত আছে। সেটা একটা অন্য গল্প, সে আমি পরে বলবো। এখন ইরানের যুদ্ধ কেন চালিয়ে যাচ্ছে সেই গল্প পরে বলবো। তো এখন তাহলে আপনাদের সাহায্য কে করবে? কে? তুর্কি। তুর্কির পেছনে গ্রিস এবং সাইপ্রাসকে লাগিয়ে দেওয়া হয়েছে, আমি আগেও বলেছি। তাহলে রয়ে গেল চীন। এই মুহূর্তে ভারতের সঙ্গে চীনের যা সম্পর্ক, এবং খুব সম্ভবত, আমি আগেও বলেছি এখন আবার বলছি, শি জিনপিং এবং পুতিন একত্রে এই বছরেই এখানে আসবেন, মানে ভারতবর্ষে আসবেন। আপনাদের মনে আছে একটা সম্মেলনে তিন মূর্তি হাতে হাত দিয়ে গল্প করছে, আর শাহবাজ শরীফ বোকার মতো ফ্যাল করে তাকিয়ে আছে। যেমন শাহবাজ শরীফ, তেমনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। এখন এই তিন মিলিত শক্তি, তাদের এখন প্রধান শত্রু হয়ে গেছে আমেরিকা। তাদেরকে বঙ্গোপসাগরের দিকে, ভারত মহাসাগরের দিকে আসতে দেবে না। রাশিয়াও তো এর মধ্যে রয়েছে। ফলে আপনাদের সাহায্য করবে কে? রেজিম চেঞ্জ তো দূরের কথা, কেউ রেজিম চেঞ্জ করার জন্য আপনাদের টাকা পয়সা দেবে না, আর আপনাদের রেজিম চেঞ্জ করার ক্ষমতাও নেই। দেশের মানুষ যখন বিগড়ে যায় না, তখন আপনি তাকে আর সিধে করতে পারবেন না। তো আপাতত আপনাদের মিটিং যা যা হচ্ছে, নৈশভোজ শৈশভোজ, চিংড়ি, পোলাও, কাটলেট, হ্যাঁ, একেবারে হাসির দোরমা থেকে আরম্ভ করে সবকিছু তো খাওয়া হচ্ছে। যত না খাওয়া হচ্ছে তার থেকে বেশি টেনশন হচ্ছে, টেনশনে পেট ভরে যাচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, আওয়ামী লীগ একেবারে সংগঠিত হয়ে তারা ভেতরে ভেতরে অপেক্ষা করছে, জাস্ট অপেক্ষা করছে। একটা সঠিক সময় আসবে যখন তারা দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে। এবং আমি এটাও বলে দিচ্ছি, শেখ হাসিনার ফেরার সময় কিন্তু ডিসেম্বর নয়, তার অনেক আগে, অনেক আগে। উনি ডিসেম্বর অব্দি অপেক্ষা করবেন না, একটা সময় নিয়ে রেখে দিয়েছেন ডিসেম্বর অব্দি, তার অনেক আগে। তবে হ্যাঁ, তার প্রাণের ঝুঁকি আছে। বিশেষ করে পাকিস্তান তাকে মারার চেষ্টা করছে, এই খবর আমাদের কাছে আছে। পাকিস্তান চাইছে শেখ পরিবারকে একেবারে বাংলাদেশের বুক থেকে সরিয়ে দিতে। কতটা সফল হবে, কতটা সফল হবে না,
সে তো বিতর্কের বিষয়, কিন্তু ভারত যে নিরাপত্তা বলয় একটা তৈরি করছে, সেই বলয় ভেঙে ঢোকা খুব মুশকিল। আর ভয় হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের ভেতরে যদি ঘাতক আওয়ামী লীগ গুপ্ত যদি ঢুকে থাকে এবং যেভাবে ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে, সেখানে যদি একটা মানব বোমা বিস্ফোরণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু আছে। এটা ভারতবর্ষ শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে। আচ্ছা, কালকে আপনাদের দেশে একটা খবর খুব রটেছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের এখানে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। খবরটা সম্পূর্ণ ভুল। আমাদের এখানে শেখ হাসিনা সর্বদল বৈঠক যে শনিবার দিন হয়, রবিবার দিন হবে, সোমবার দিন বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে, রবিবার দিন হবে, এ কথা সবাই জানে। আমি ভিডিওতে বারবার বলেছি। এই সর্বদল বৈঠক তো ভেস্তেই গেল। সর্বদল বৈঠক তো কমপ্লিট হলো না। মোদি তো বেরিয়ে গেলেন এই নিটের পরীক্ষা সমীক্ষা নিয়ে, যেখানে সর্বদল বৈঠকই হলো না। আর সরকার আগেই বলে দিয়েছে, ডক্টর জয়শঙ্কর, যে হাসিনার ফেরার বিষয়টি তার নিজস্ব ব্যাপার। তাকে আশ্রয় দেওয়ার সময়তে আমাদের একটা সর্বদল বৈঠক হয়েছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরে যাবেন। ভারতের সেখানে কিছু করার নেই। আর এখানে সর্বদল বৈঠক ডাকার কোনো অর্থও নেই। ফলে যে খবরটি আপনাদের ওখানে প্রচারিত হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সর্বদল বৈঠক হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। এটা খুব ভবিষ্যতে প্রমাণ করবে। যদি হতো তাহলে আমি আপনাদের বলে দিতাম। যাই হোক, এরা যে ভয়ে কাঁপছে, গলা শুকিয়ে গেছে, সেটা এই যমুনার মিটিংয়ে আরো পরিষ্কার হয়ে গেল যে শিরদাঁড়ায় হিমেল স্রোত বইছে।